লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের এক ধরনের বলতে হবে কংগ্রেসের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে, যেখানে দেখা গিয়েছে যে কংগ্রেসের একের পর এক বিধায়ক কিন্তু বিজেপিকে সমর্থন করছেন, এজিপিকে সমর্থন করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এক মহা বিপর্যয় সৃষ্টি হয়েছে কংগ্রেসের মধ্যে। আজকের এই যে আলোচনা অনুষ্ঠান আমাদের সাথে উপস্থিত রয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ ছাড়া আরও বেশ কয়েকজন বিজেপি সরকারকে সমর্থনের কথা ইতিমধ্যে কিন্তু প্রকাশ্যে এসেছে। এ নিয়ে রাজ্যের রাজনীতি এই মুহূর্তে প্রায় তপ্ত রয়েছে। আলোচনা করার চেষ্টা করব কি বলবেন, যেহেতু আপনি যে সময় আপনার উপর বিজেপিকে সাহায্য করার অভিযোগ উত্থাপিত হয়েছিল, সেই সময় কমলাক্ষ দে পুরকায়স্থ সব থেকে বিরোধিতা করেছিলেন, আপনাকে আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি আক্রমণ করেছিলেন। সে সময় কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখেন, আমার রাজনৈতিক জীবনে বিভিন্ন ধরনের রাজনীতি আমি করেছি। আমি প্রথম সমতা পার্টির থেকে নির্বাচিত হয়ে তারপর নির্দল বিধায়ক ছিলাম, কংগ্রেসে যোগদান করেছি। দেশের রাজনীতি, আসামের রাজনীতি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রূপ নিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আজকে ধরেন যে কংগ্রেস দলের যে অবস্থা, এই দলের অবস্থা অত্যন্ত বেহাল। সমস্ত ভারতবর্ষের যে কংগ্রেস এবং আসামের কংগ্রেস, আমি ভারতবর্ষের কংগ্রেস সম্পর্কে আমি বলবো না, কিন্তু আসামের যে কংগ্রেসের দলের যে পরিস্থিতি, দু একজন নেতৃস্থানীয় ব্যক্তি যাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে অনেক তাদের সন্দেহ আছে এবং এরা কোনো দলকে চালাতেই পারবে না, এবং এদের যে দলের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমানে আমি মনে করি যে কংগ্রেস করা ঠিক হবে না বলেই আমার মনে হয়। এবং কংগ্রেসের যে আমার যে বিগত সময়ে যখন রাজ্যসভার নির্বাচন হয়, সেই সময় নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা যখন ভোট দিলাম, ভোট দেওয়ার পরে সমস্ত দিন লবিতে ছিলাম, এবং সেই সময়ে যে এজেন্টদেরকে নিউজ 18-এর একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনাদের দলের কিছু বিধায়কের কথা মুখ্যমন্ত্রী বলছেন যে ওনারা বিরোধী দলে ভোট দিয়েছেন, আপনার কি বক্তব্য আছে? আপনি তো এজেন্ট ছিলেন, আপনারা কি দেখেছেন? এরকম কোনো বিধায়ক বিরোধী দলকে সাপোর্ট করেছেন কিনা? তিনি খোলাখুলিভাবে বললেন, ভোটের পরে বললেন যে আমাদের কোনো বিধায়ক কোনো বিরোধী দলকে ভোট দেয়নি। এটা ইউডিএফের উপর দোষারোপ করলেন যে ইউডিএফের নেতৃত্ব যেটা বলছে এটা ভুল বলছে, ইউডিএফের বিধায়করা বিজেপিকে সাপোর্ট করেছেন, বিজেপিকে ভোট দিয়েছেন। তো যদি একজন এজেন্ট, কারণ এটা জেনারেল ইলেকশনের এজেন্ট নয়, রাজ্যসভার ইলেকশনে এজেন্টকে ভোটার যে স্লিপটা দেখাতে হয়, ব্যালটটা দেখাতে হয়। তো উনি যখন দেখলেন, তখন দেখার পরে তিনি কিভাবে তিনি যখন বললেন যে আমাদের কোনো বিধায়ক বিরোধী দলকে সাপোর্ট করেনি, বিরোধী দলকে ভোট দেয়নি, আমরা নিজে দেখেছি। তারপরে আমার উপর কিভাবে আমার অভিযোগ আনা হলো যে আমি বিজেপিকে সাপোর্ট করেছি, বিজেপিকে আমি ভোট দিয়েছি। সেটা নিয়ে তাদের সাথে অনেক তর্ক বিতর্ক হলো, এবং দেখা গেল যে রাষ্ট্রপতি নির্বাচনের সময় তার প্রতিফলন ঘটলো যে রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে বিজেপির যে বিধায়ক, তাদের যে তাদের বুথের চেয়ে দেখা গেল প্রায় 15-16টা বুথ বেশি পড়ে গেল। তো এই বুথটা দিল কারা? কারণ 15-22টা বোধহয় বুথ বেশি পড়লো। তো যদি ইউডিএফকে দোষারোপ করা হয়, ইউডিএফের বিধায়কের সংখ্যা ছিল 16, সবাই যদি রাষ্ট্রপতি নির্বাচনে যদি ভোট দিয়ে দেয়, তাহলে 22টা ভোট আসলো কোথার থেকে? তার 16-র পরেও দেখা গেল আরো 6-7টা ভোট বেশি হয়ে গেছে। সবাই তো আর ইউডিএফের বিধায়করা ভোট দেননি, তার মধ্যে 2-3 জন ইউডিএফের বিধায়ক বাইরে ছিলেন, ওনারা মক্কাতে হজ করতে গিয়েছিলেন। তার তাদের দল থেকে আরো কিছু কমেছেন, তার 8-9 জন বিধায়ক দেখা গেল যে অন্য দল থেকে বিজেপিকে সাপোর্ট করেছেন।
এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে। তো তার মানে আগের থেকেই অনেক কংগ্রেসের বিধায়করা ভিতরে ভিতরে বিজেপিকে সাপোর্ট করছেন, এবং যারা করছেন আজকে যে কংগ্রেসের যে নেতৃত্বের মধ্যে কিছু ব্যক্তি আছেন, গতদিন আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে আরো 5-6 জন বিধায়ক যারা আমার সাথে আসবেন। তো তার মানে বিজেপি কংগ্রেস ছেড়ে অনেকেই চলে আসবেন। তাহলে এই দুমুখ নীতি নিয়ে না থাকার চেয়ে আমার মনে হয় যে সোজাসুজি সরকারকে সাপোর্ট করাই ভালো। আমি চিন্তা করেছি যে কংগ্রেসের সাথে যখন আমার একটা মতবিরোধ লেগে গেছে, এবং কংগ্রেসের কিছু নেতৃত্ব যারা আমাকে চাইছেন যে আমাকে কোনো অবস্থায় মানে যদি তাদের সাথে রাখা যায় তাদের নেতৃত্ব হয়তো ব্যাঘাত ঘটবে। আমি যখন বিটিএডি নিয়ে যখন আমি ফাইট করেছিলাম সেই সময়ে তখন আসামের মুখ্যমন্ত্রীকে কয়েকজন বিধায়ক বলেছিলেন যে সিদ্দিক আহমেদ যাতে লোয়ার আসামে না যায়, যাতে বিটিএডিতে না যায়, কারণ আমি যদি সেই অঞ্চলে যাই, সেই অঞ্চলের মানুষ যেভাবে সাপোর্ট করেছে, এই যে আমার যেটা পপুলারিটি, এটা দেখে এরা ভীত হয়েছিলেন, যার জন্য এরা বলছিলেন যে সিদ্দিক আহমেদকে লোয়ার আসামে দেওয়ার দরকার নেই, বিটিএডিতে দেওয়ার দরকার নেই। এবং আমাকে বলা হয়েছিল যে আমি যাতে এখানে থাকি, এখানে যাওয়ার দরকার নেই, এখানে অন্য বিধায়করা আছেন। তো সুতরাং এই যে অবস্থা, এই অবস্থায় যেখানে রাজনীতি একটা দলের মধ্যে এই যে কুন্দল, এইভাবে একটা দল চলতে পারে না। এবং আমার মনে হয় যে আসামের মুখ্যমন্ত্রী যেভাবে সকলের সাথে মিলে সমস্ত আসামের বিকাশের জন্য যে তিনি যেভাবে চিন্তা করছেন, আমি আমার সমষ্টির উন্নয়নের জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেভাবে সাহায্য পেয়েছি, সহযোগিতা পেয়েছি, আমি ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট সাহায্য পেয়েছি, মুখ্যমন্ত্রী যথেষ্ট সাহায্য করেছেন। এবং এই যে উনার যে সাহায্য, সেই সাহায্যের ফলে আমি আমার সমষ্টির অনেক ডেভেলপমেন্টের কাজ আমি করতে সক্ষম হয়েছি। সেজন্য আমি সাপোর্ট করেছি। আমি বলছি যে আমি সরকারকে আমি সাপোর্ট করব, এবং পরে ডিসিশন নির্বাচনের আগে আমি আমার ডিসিশন নিয়ে আমি এজিপিতে আমি যোগদান করব। বিগত কয়েকদিন থেকেই দেখা যাচ্ছে অসমের কংগ্রেসের বিধায়করা কিন্তু বিজেপিকে সমর্থন করছেন, কিছু পদাধিকারীরাও এজিপিতে যোগদান করছেন। ইতিমধ্যেই কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাকে জরুরি তলব করা হয়েছে। দিল্লি নেতৃত্ব ইতিমধ্যেই ভূপেন বরাকে জরুরি তলব করেছেন। বিশেষ করে আরো কয়েকজন বিধায়ক কিন্তু বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। বিধায়ক নন্দিতা দাস এবং প্রদীপ সরকার, কি বলবেন? নন্দিতা দাস এবং প্রদীপ সরকার বিজেপিতে সমর্থন করার কথা ইতিমধ্যে কিন্তু প্রকাশ এসেছে, সে বিষয়ে কি বলবেন, স্পেসিফিক্যালি এই দুজন বিধায়কের কথা? দেখেন, আমি কারো কথা এটা তো নিজেরা জানবেন, কে কোন দলে যোগদান করবেন এটা তাদের নিজের সিদ্ধান্ত হবে। সুতরাং এখানে আমি এই সিদ্ধান্ত আমি কিভাবে বলবো? আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, উনার নেতৃত্ব, উনার যে বলিষ্ঠ নেতৃত্ব, এই নেতৃত্বের প্রতি বিশ্বাস করে এবং উনার সাপোর্ট নিয়ে অনেকেই নিজের সমষ্টির অনেক কাজ করে যাচ্ছেন। এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আমার যেটা ইনভেস্টমেন্ট, আমার বিরোধী অনেক দলের বিধায়কদের কাছে আছে। ইনভেস্টমেন্ট বলতে এটা কোনো পয়সাপাতির ইনভেস্টমেন্ট নয়, কারণ উনি যথেষ্ট সাহায্য করেছেন ডেভেলপমেন্টের ক্ষেত্রেই হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, উনি যেভাবে কাজের ইনভেস্টমেন্ট যেটা করেছেন সেটা নিয়ে অনেকেই মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করছেন। আমি তো আমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি তো সেটা আগেই স্বীকার করেছি, আজও বলছি। তো ঠিক এইভাবে অনেক বিধায়করা, কংগ্রেসের বিধায়করা আমি তো দেখি অনেকে মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে এভাবে, যদি বাইরে এসে মিডিয়ার সাথে এক ধরনের কথা বলেন আর ভিতরে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে অন্য ধরনের কথা বলেন। সুতরাং আমার মনে হয় আরো কয়েকজন বিধায়ক বিজেপিতে সরকারকে সাপোর্ট করবেন, সেটা আমি কিভাবে বলবো? হয়তো মুখ্যমন্ত্রী বলতে পারেন, আর যিনি যোগ দিতে যাবেন তিনি বলতে পারেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার কার্যকালে একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। সম্পূর্ণরূপে কি বিপর্যস্ত, সম্পূর্ণ কি ব্যর্থ এই ভূপেন বরা প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিয়ে, কি বলবেন? দেখেন, কংগ্রেস দলের নেতৃত্বের মধ্যে বেশ কতজন যারা ভিতরে ভিতরে কংগ্রেসকে বিজেপিকে সাপোর্ট করে যাচ্ছেন, সরকারকে সাপোর্ট করে যাচ্ছেন। সুতরাং কারণ আমি বলবো যে ভূপেন বরার ব্যর্থতা সেটা নয়, আমি বলবো যে মুখ্যমন্ত্রীর যেটা উনার যে
যেটা কর্মপন্থা, ওনার যে ডেভেলপমেন্ট নিয়ে যে ওনার যে কাজ, সর্বভারতীয় নেতৃত্বের মধ্যে আজকে বিজেপি দলের বা ভারত সরকারের যে নেতৃস্থানীয় যারা আছেন তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী আমার মনে হয় যে অন্তত তিনি 3 নম্বর স্থানে আছেন। সুতরাং যে মুখ্যমন্ত্রী সমস্ত ভারতবর্ষে ওনার যেটা নেতৃত্ব দিচ্ছেন, এই কিছুদিন আগে যেটা স্টেট ওয়াইজ যেটা নির্বাচন হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন, টিভিতে দেখেছেন যে আসামের মুখ্যমন্ত্রীকে সব স্টেটে ডাকা হচ্ছে। অন্য মুখ্যমন্ত্রীকে, ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে ডাকা হয়নি। এতে প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বের যে প্রতি যেটা আস্থা ভারতবর্ষের মানুষ যেভাবে মানে গ্রহণ করছেন, তাহলে আসামের মানুষ গ্রহণ করবেন না কেন? আসামের বিধায়করা তাকে সাপোর্ট করছেন, তো বিধায়করা তো কাছের থেকেই মুখ্যমন্ত্রীকে চিনতে পেরেছেন। যেখানে ভারতবর্ষের মানুষ মুখ্যমন্ত্রীকে চাইছে, সেখানে বিধায়করা তো চাইবেই। সেই হিসাবে মুখ্যমন্ত্রী গতদিন আপনাকে পাশে বসিয়ে বলেছিলেন যে সিদ্দিক আহমেদ আগে থেকে আমাকে সমর্থন করে দিয়েছেন। এখানে আমাকে বলতে কি বোঝানো হচ্ছে, বিজেপি সরকার না মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করছি। মুখ্যমন্ত্রী দেখেন, এক সময় আমি যখন কংগ্রেস দলে ছিলাম, কংগ্রেস দলে থেকে মুখ্যমন্ত্রীর তদানীন্তন মুখ্যমন্ত্রীর সাথে কিছু মত পার্থক্য হয়েছিল, বিটিএডির কিছু সমস্যা নিয়ে হয়েছিল আমার সাথে। এবং তার কিছুদিন পরে হঠাৎ আমি অসুস্থ হলাম, আমি আইসিইউতে ছিলাম, এবং আইসিইউতে আমি অচেতন অবস্থায় প্রায় 3 দিন ছিলাম। তো তারপরে আমি যখন দেখেছি, আমি একটু ভালো হয়েছি, তখন দেখেছি যে মুখ্যমন্ত্রী আমার পাশে ডেইলি, তিনি সকাল বিকাল হসপিটালে যাচ্ছেন, আমার পাশে থেকে আমার ট্রিটমেন্টের যে ব্যবস্থা করেছেন, তিনি এয়ার অ্যাম্বুলেন্স রেডি করেছেন আমাকে দিল্লিতে পাঠানোর জন্যে। তো সেই সময়ে তিনি কোনো ভালো পদে ছিলেন না। যে সময় তাকে সাসপেন্ড করা হয়েছিল, মানে যে সময় সাসপেন্ড নয়, তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন, সেই সময়ও মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমার ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে একদম এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত রেডি করে যে ব্যক্তি আমার মৃত্যুর সময় আমার পাশে দাঁড়িয়েছে, সেই ব্যক্তি আজকে আমি বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে আমি যখন পেয়েছি, যখনই যে কাজে গিয়েছি, কোনোদিনই তিনি কোনো কাজে আমাকে ফিরিয়ে দেননি, অন্তত কাজ করার চেষ্টা করেছেন। সুতরাং এরকম একজন ব্যক্তি, যে ব্যক্তি অন্তত মরার সময় পাশে থাকে, সে ব্যক্তিকে সাপোর্ট করবো না, আমি কাকে সাপোর্ট করবো? এটা আপনার ব্যক্তিগত অবস্থান তুলে ধরলেন। কিন্তু এই মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করতেন, যে মুখ্যমন্ত্রী আসলে মাদ্রাসা বন্ধ করেছেন, আপনি বলেছেন মাদ্রাসা বন্ধ করলে আগুন জ্বলবে, সেই মুখ্যমন্ত্রীকে আপনি সাপোর্ট করছেন। যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু বিদ্বেষে কথা বলেন, সেই মুখ্যমন্ত্রীকে আপনি সাপোর্ট করছেন। আপনি ওই সংখ্যালঘুর দোহাই দিয়ে কিন্তু বিধায়ক হয়েছিলেন। দেখেন, আমি সংখ্যালঘুর দোহাই দিয়ে বিধায়ক হয়নি। আমি গঠনমূলক কাজের আমি সাপোর্ট করব, এবং যেটা গঠনমূলক নয় সেটার আমি সাপোর্ট করব না। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা সবাই যখন ছিলাম তখনও বলেছেন যে আমি সরকারি মাদ্রাসা আমি বন্ধ করেছি। আমি এজন্য বন্ধ করেছি যে কওমি মাদ্রাসাগুলো চলুক, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান আছে কওমি মাদ্রাসাগুলো চলুক, সরকারি মাদ্রাসাগুলোকে তিনি স্কুলে রূপান্তরিত করেছেন। আজকে হয়তো আমি একজন বিধায়ক, আমি রাজনীতিবিদ, কিন্তু আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যে আজকের যে আমাদের যে মাইনরিটি মুসলমানের আমাদের যে ইসলাম ধর্মীয় বিভিন্ন সংগঠন আছে, নদওয়াতুত তামির আছে, জমিয়ত উলামায়ে হিন্দ আছে, আহলে সুন্নত আছে, বিভিন্ন সংগঠন আছে, উনারাও বারে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছেন। তো মুখ্যমন্ত্রী বলেছেন যে কওমি মাদ্রাসাগুলো যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো চলুক, এগুলো চলতে গেলে যে সাহায্য লাগে আমি সাহায্য করব, কিন্তু সরকারিভাবে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে আমি সাহায্য করব না। যেমন মাদ্রাসা তিনি বন্ধ করেছেন, তেমন সংস্কৃত স্কুলও বন্ধ করেছেন। তো মুখ্যমন্ত্রী বলছেন যে যদি এই ছেলেমেয়েরা আজকে যারা মাদ্রাসা উনার যেটা বিশ্বাস যে মাদ্রাসা পড়ে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হয়তো অনেক কিছু পদে তারা যাওয়া তাদের পক্ষে কঠিন হবে। সুতরাং এই ছেলে মেয়েরা এরা যদি স্কুলে পড়ে তো বিভিন্ন লাইনে যেতে পারবে, উনার যেটা বিশ্বাস, যেহেতু উনি সরকার চালাচ্ছেন। এবং উনি বলছেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলা যেহেতু মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, যারা সরকারি মাদ্রাসাতে না পড়ে এখানে কওমি মাদ্রাসা ধর্ম চালাবে, ধর্মর
প্রতিষ্ঠা ধর্মকে আগ বাড়িয়ে নিয়ে যাবে, তাহলে কওমি মাদ্রাসাগুলো তাড়া পড়ুক। এটাই হলো মুখ্যমন্ত্রীর কথা। মাইনরিটি দেখেন, অনেক সময় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কমিউনাল নয়। আপনি নিশ্চয়ই গত বিধানসভায় ওনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। উনি বলেছেন যে আমি টোটাল কমিউনাল নয়। একটা কথা মনে রাখবেন, কংগ্রেস তো সরকারে আমিও ছিলাম, কংগ্রেসের অনেক মুখ্যমন্ত্রীকেও আমি দেখেছি। আজকে এপিএসসির যেটা সিলেকশন হয়েছে, যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, আমার মনে হয় গত যে এপিএসসি হয়েছে, এই এপিএসসি কোনো করাপশন ছিল না। এবং যারা মুসলমান, যারা ছেলেমেয়েরা যারা যতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, আমার মনে হয় তার আগে আসামে কোনো দিন এপিএসসিতে এত মুসলমান ছেলেমেয়েরা কোনো দিন পাননি। নাম্বার 2, যতজন পুলিশে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, পুলিশে অ্যাপয়েন্টমেন্টে আপনারা দেখবেন 35 to 40% মুসলমান ছেলেমেয়েরা পেয়েছে। যদি মুখ্যমন্ত্রী যদি কমিউনাল আছেন, যদি কমিউনাল হন, তাহলে এই যে পুলিশের অ্যাপয়েন্টমেন্ট, আসাম প্রশাসনিক আজকে এপিএসসিতে যেগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এগুলোতেও তো এই মুসলমানদেরকে তিনি কেটে দিতে পারতেন। 3rd গ্রেড 4th গ্রেডে যতটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আপনি দেখবেন অন্তত মিনিমাম 30% মুসলমান ছেলেমেয়েরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তার আগের কংগ্রেস পিরিয়ডের অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা দেখবেন তার চেয়ে অনেক বেশি বিজেপির পিরিয়ডে পেয়েছে। আপনি দেখেন যে কংগ্রেস তো, তার আগে বিজেপিকে তো আমরা মুসলমানরা আমরা ভোট দেই না, আমরা বিজেপির এগেনস্টে কথা বলি। আমি একটা জিনিস আমি দেখেছি, বিজেপি হয়তো মাইনরিটি মানুষের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু কর্মক্ষেত্রে বিজেপির যে আজকে নেতৃবৃন্দ, আমি তাদের কথা আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা কাজ করছেন, আমি বলবো নিরপেক্ষভাবে যদি কাজ তিনি যদি না করতেন, তাহলে এই অ্যাপয়েন্টমেন্টগুলো হতো না। মুখ্যমন্ত্রী আরও একটা কথা বলেছেন যে জমির যে যারা ল্যান্ডলেস মানুষ, কংগ্রেস এত বছর শাসন করলো, কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া সাহেবও ছিলেন, তরুণ গগৈ সাহেবও ছিলেন, আরও অনেক মুখ্যমন্ত্রীরা ছিলেন, কিন্তু মাইনরিটি মানুষদেরকে তো কোনো জমির পাট্টা দেওয়া হয়নি। আজকে চর অঞ্চলের যেটা সমস্যার সৃষ্টি হয়েছে, চর অঞ্চলে অনেক জমি আছে যেখানে অনেক ভূমাফিয়ারা আছেন, যারা শত শত বিঘা জমি তাদের কন্ট্রোলে রেখেছেন, তারা অনেকে ডিস্ট্রিবিউট করছেন, অনেকে তারা জমির ক্ষেত কৃষি করে ভূমাফিয়াদেরকে দিতে হয়। হয়তো আমাদের অঞ্চলে সেটা নেই। আজকে এই জমিগুলো কংগ্রেসের পিরিয়ডে যদি এই যে মুসলমান যারা খেতিয়ক, যারা কৃষি ক্ষেত করে, তাদেরকে যদি ল্যান্ড অ্যালটমেন্ট করে যদি দেওয়া হতো, আজকে এই সমস্যার, আসামের এই সমস্যার সৃষ্টি হতো না। আজকে যে ল্যান্ডলেস যারা জমির যারা কংগ্রেসের পিরিয়ডে, আজকে যে বনাঞ্চলে আপনি গিয়ে দেখবেন যে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনের ফলে হাজার হাজার মানুষ গড়ছাড়া হয়েছেন, ল্যান্ডলেস হয়েছেন, ফরেস্টে গিয়ে আশ্রয় রয়েছেন, সরকারি জমিতে আশ্রয় নিয়েছেন। যদি তদানীন্তন আসাম সরকার এই মানুষদেরকে, যারা নদী ভাঙ্গনের ফলে যারা উচ্ছেদ হয়েছে, তাদেরকে যদি জমির, যদি সরকারি জমি তাদের নামে যদি বন্টন করে তাদেরকে যদি বসিয়ে দিত, তা আজকে এই যে আসামে যে উচ্ছেদ অভিযান যেটা চলছে, আজকে সেটা হতো না। সেটা ক্রিয়েট করেছে কে? সেটা ক্রিয়েট করেছে কংগ্রেস, আপনার সরকার, আমাদের সরকার। আমি হয়তো পাওয়ারে ছিলাম না, কিন্তু আমি ছিলাম, মন্ত্রী ছিলাম, কিন্তু আমাদের কথা তো চলেনি। মুখ্যমন্ত্রী মন্ত্রী ছিলেন, উনাদের কথাও তো চলে না। কারণ সেই সময়ে মুখ্যমন্ত্রী যিনি, উনি মানে অন্তত এই স্টেটের একজন রাজা, উনি যদি কারো কথা না শুনে যদি নিজের মতে মতে চালান, তো চালাতে পারবেন। সেই পরিস্থিতি ছিল, আমাদের কথা তো কেউ রাখেনি। আমরাও তো বিভিন্ন দামে, আমরা একজন ডিসিকে আমরা ট্রান্সফার করতে পারিনি, আমরা একজন এসপিকে ট্রান্সফার বদলাতে পারিনি। সেই ক্ষমতা আমরা 4-5 জন মন্ত্রী একত্রিত হয়ে আমরা করিমগঞ্জের এক ডিসিকে ট্রান্সফার করতে গিয়েছিলাম, সব বিধায়করা মিলে ট্রান্সফার করতে গিয়েছিলাম, আমাদের কথা রাখা হয়নি। একজন এসপিকে আমরা মানে ট্রান্সফার করতে গিয়েছিলাম, আমাদের কোনো কথা রাখা হয়নি। গৌতম রায় বরিষ্ঠ মন্ত্রী ছিলেন, সবচেয়ে ক্ষমতাবান মন্ত্রী ছিলেন, তিনিও সাথে আমরা একসাথে গিয়েছি, কিন্তু আমাদের কথা তো রাখা হয়নি। এক নায়কতন্ত্র চলছিল কি? সুতরাং নিশ্চয়ই সেটা চলছিল। তো এই যে পরিস্থিতি যেটা ছিল, আজকে মুখ্যমন্ত্রী যেটা কাজ করছেন, দোষ গুণ সবার আছে, কারো হয়তো বেশি আছে, কারো তো কম আছে, সেটা থাকতে পারে। মুখ্যমন্ত্রী মুখে হয়তো যেগুলো কথা বলছেন, কর্মক্ষেত্রে আমি মনে করি যে সেরকম নয়, অনেক ডিফারেন্স আছে। আজকে আসাম
সরকার যেগুলো রাস্তাঘাটের উন্নয়ন করছেন আসাম সরকারের ফান্ড থেকে, সেটা তো কোনোদিন হয়নি। আজকে আমি আমার সমষ্টিতে আমি দেখছি আমরা পিএমজেএসওয়াই টিএমজেএসওয়াই দিল্লির ফান্ড নিয়ে যে সমস্ত স্কিম আছে ছিল সেটা নিয়ে আমরা বেশি কাজ করেছি, স্টেটের ফান্ড নিয়ে বেশি কাজ করতে পারিনি। আজকে মুখ্যমন্ত্রী যেটা ডেভেলপমেন্ট করছেন, আজকে বিভিন্ন প্রতিষ্ঠান করছেন, করিমগঞ্জ মেডিকেল কলেজের জন্য সবচেয়ে বেশি আমি প্রথম ফাইট করেছি, প্রথম থেকে ফাইট করেছি যে করিমগঞ্জে একটা মেডিকেল কলেজ লাগে। বাধ্য হয়ে আমি তদানীন্তন মুখ্যমন্ত্রীর উপর রাগান্বিত হয়ে আমি ক্যালকাটা গিয়েছি, আমি দিল্লিতে গিয়েছি, আমি বিড়লা কোম্পানির সাথে আমি আলোচনা করে একটা প্রাইভেট মেডিকেল স্থাপন করার জন্য এরালিগুল জমি দেখিয়েছি, আমি এই বেড়াজালের এখানে আমি জমি দেখিয়েছি। তারপরে আমাকে তরুণ মুখ্যমন্ত্রী সাহেব আমাকে খবর নিয়ে আমাকে নিয়ে গেলেন, বললেন তুমি প্রাইভেট মেডিকেল করার জন্য তোমার প্রয়োজন হবে না, কারণ এরা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে তারপরে এসেছিল। তো তিনি বলেছেন আমি করিমগঞ্জে একটা মেডিকেল কলেজ দেব। এবং এই 12 গ্রামে আজকের মুখ্যমন্ত্রী এবং রকিবুল হোসেন এসে 12 গ্রাম পাবলিক মিটিংয়ে এসে ঘোষণা করে গিয়েছিলেন যে করিমগঞ্জে মেডিকেল কলেজ দিয়ে দেওয়া হবে। সেটা তরুণ গগৈ সাহেব তখন এদেরকে পাঠিয়েছিলেন, কিন্তু তরুণ গগৈ সাহেবের পিরিয়ডে অনেকবার যাওয়ার পরে তো সেটা করা হলো না। আজকে এই মুখ্যমন্ত্রীকে করিমগঞ্জে মেডিকেল কলেজ দিতে হলো। হয়তো জমি সিলেকশনের ক্ষেত্রে, কারণ সরকার বিজেপির হয়তো বিধায়করা মানে ওইদিকে ঠেনেছেন, যার হয়ে গেছে, কিন্তু করিমগঞ্জে তো মেডিকেল কলেজ হয়েছে এই মুখ্যমন্ত্রীর পিরিয়ডে। এই কথা বিভিন্ন কথা চিন্তা করতে গিয়ে আমরা দেখব যে আজকের যেটা পরিস্থিতির যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ভারতবর্ষের রাজনীতি, আসামের রাজনীতি, আমরা যদি সরকারকে যদি সাপোর্ট না করি, আজকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা যদি মাইনরিটি মানুষ, মুসলমান মানুষ, আমরা যদি চিন্তা করি না আমরা বিজেপিকে সাপোর্ট করব না, মুখ্যমন্ত্রী বিভিন্ন কথা বলছেন, কিছু মাইনরিটির কিছু স্কিমের মানে মাইনরিটির কিছু মানুষের বিরুদ্ধে কথা বলছেন, সুতরাং তার দ্বারের কাছে যাব না। আজকে যদি আমরা মুখ্যমন্ত্রীকে, উনার সরকারকে আমরা যদি উনার কাছেই যাই না, উনার কথা শুনি না, আমার সমষ্টির ডেভেলপমেন্ট আমি কিভাবে করব? আজকে আমি যদি সবসময় যদি উল্টা থাকি, একজন এসপিকে আমি যদি একজন মানে কিভাবে আমি আমার কথাগুলো আমি মানে শোনাবো, একজন ডিসিকে আমি কিভাবে কথা শোনাবো, আমি আমার ডেভেলপমেন্টগুলো আমি কিভাবে করব? প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রশাসনের মানে উচ্চস্তরের যারা আছেন তাদের আমার পদে পদে দরকার আছে, আমার সাহায্যের প্রয়োজন আছে। আমি খাস তো এদেরকে দিয়েই করাতে হবে। তো এদের তো মেইন হলো আসাম সরকার। আমি সরকারের যদি সাথে থাকি, আজকে মাইনরিটি অনেক মানুষ বিপদে আছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা আছে, মুসলমান মানুষের তো সমস্যা সবচেয়ে বেশি থাকে। সুতরাং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমার তো সরকারের সাথে আমার থাকা প্রয়োজন। আজকে আমি যদি সরকারের সাথে না থাকি, তাই এই মানুষের সমস্যা আমি কিভাবে সমাধান করব? আমি এক সময় বিজেপির এগেনস্টে তীব্র আমি আক্রমণ করেছি, বিজেপির বিরুদ্ধে আমি তীব্রভাবে আমি কথা বলেছি। কিন্তু আজকের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আমি যদি সরকারের সাথে না থাকি, আমি মাইনরিটি মানুষদের আমি চাই যে অন্তত যে সমাজে আমি বড় হয়েছি, যে জাতি আমার সাথে আছে, আজকে তাদের যদি কাজ করতে হয়, আমার অন্তত সরকারকে সাপোর্ট করে কাজ করতে হবে। আমি একজন ডিসিকে যদি কোনো কথা বলি, ডিসিকে আমার যদি মানে কথা শোনাতে হয়, আমার অন্তত সরকার আমার সাথে থাকতে হবে। একজন এসপিকে যদি আমি কিছু বলি, আমার এসপি যদি কথা শোনাতে হয়, আমার সরকারকে আমার সাথে থাকতে হবে। তো এই কথাগুলো প্রত্যেকটা কথা বিবেচনা করে আমি আজকে সরকারের সাথে, হয়তো যে বিজেপিকে মানুষ টোটাল মুসলিম মানুষের সাপোর্ট করে না, আমি যে এজিপি দল সমগ্র আসামের জাতীয়তাবাদী, যারা প্রকৃত আসামিজ, প্রকৃত ভারতীয়, এদের পক্ষে যারা কথা বলে, আমিও একজন প্রকৃত ভারতীয়, আমি একজন প্রকৃত আসামের মানুষ। আমি বাংলাদেশি নই যে বাংলাদেশ থেকে এখানে এসে আমি আসিনি। আমার অন্তত 14 সিঁড়ি, আমার অন্তত প্রায় 2000 বছরের আগের থেকেই বলবো, আমাদের সমস্ত যারা এই বরাকের মানুষ যারা, আমরা এখানে স্থায়ী বাসিন্দা। আমাদের এই বরাকের কোনো মানুষ অন্তত পাকিস্তান থেকে আসেনি। দেশ বিভক্ত হয়েছে তার হাজার হাজার বছর আগের থেকে এখানে স্থায়ী বাসিন্দা। সুতরাং আমরা তো এই দেশকে সাপোর্ট করি, এখানে আমরা মরবো, এখানেই থেকে আমরা অন্তত আমাদের রাজনীতি করি, আর যা করি এখানে থেকেই করব। আমরা কোনো সময় আমরা বাংলাদেশকে সাপোর্ট করি না, আমরা পাকিস্তানকে, আমরা এই দেশের নাগরিক, ভারতকে সাপোর্ট করতে হবে। সার্বভৌমত্বের প্রতি আমাদের বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে। কিন্তু আপনি যে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন, সেই মুখ্যমন্ত্রী বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে ওদের বুট লাগে না, এই ধরনের একের পর এক মন্তব্য করছেন। এখানে কিছু দেখেন,
রাজনীতি তো আপনারা বুঝেন, আমরাও বুঝি। ভারতবর্ষের যে মানুষ, এখনো আসামের যে মানুষ 100% যে সবাই যে মানে যে রাজনীতি নিয়ে থাকে না, মানুষ তো বিভিন্নভাবে থাকে। আমাদের দেশের অবস্থা, আসামের যে অবস্থা আজকে, যে রাজনীতির প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী অন্তত তার দলকে তো চালাতে হবে, সরকার থেকে চালাতে হবে। তিনি নিশ্চয়ই বুঝছেন যে কিভাবে তিনি রাজনীতি করলে অন্তত সরকার বানাতে পারবেন। সে কথা তার চিন্তাধারায় তিনি উনি কি বললেন সেটার প্রতি আমি 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 সেটা আমি চাই না। আমি চাই যে মুখ্যমন্ত্রী কি করছেন কিনা, কি বললেন কি বললেন না, সেটার প্রতি আমার আমি আমি দেখছি না। আমি দেখছি যে তিনি কি কাজ করছেন, বলছেন কি, কিন্তু কাজ করছেন কি, সেই কাজের প্রতি বিশ্বাস করে, ডেভেলপমেন্টের প্রতি বিশ্বাস করে আমি উনাকে সাপোর্ট করেছি। আপনার ব্যক্তিগত রাজনৈতিক জীবন নিয়ে আমরা আলোচনা করব। তার আগে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ বিগত কয়েকদিন পূর্বে বিজেপি সরকারকে সমর্থনের কথা জানিয়েছিলেন। সে নিয়ে রাজ্যের রাজনীতি এই মুহূর্তে প্রায় তপ্ত রয়েছে। এখন পর্যন্ত দেখা গেছে একের পর এক বিধায়কের নাম উঠে আসছে যে বিজেপিতে যোগদান করবেন। কমলাক্ষ ভূপেন বরাকে একের পরে আক্রমণ করছেন এবং কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। যে কমলাক্ষ দে পুরকাইস্থ বিগত প্রায় রাহুল গান্ধীর ভারত নিয়ে যাত্রার সময় বলেছিলেন সব থেকে যদি ভ্রষ্ট মুখ্যমন্ত্রী যদি থাকেন, তার সময় মুখ্যমন্ত্রীকে বলেছেন, কিন্তু 5 থেকে 7 দিনের পর এই মুখ্যমন্ত্রী শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী উনি বললেন। এই যে দ্বিচারিতা, আপনি যে সময় কংগ্রেস অভিযোগ উঠেছিল যে আপনি বিজেপিকে ভোট দিয়ে দিয়েছেন রাজ্যসভা ইলেকশনের সময়, এই সময় এই কমলাক্ষ দে পুরকাইস্থ আপনাকে কিন্তু আক্রমণ করে তীব্র বাক্য বয়ানে আক্রমণ করেছিলেন। সে প্রসঙ্গে কি বলবেন? দেখেন, এই ভারতবর্ষের রাজনীতিতে আপনারা অনেক মানে নেতারা যারা দল ত্যাগ করেছেন, দলে যখন ছিলেন, যে দলে ছিলেন সেই দলের পক্ষে উনারা যেভাবে কথা বলেছেন, সেই দল যখন ছাড়লেন, দলে তো বদলাবদলি অনেক হচ্ছে। সমস্ত ভারতবর্ষের বড় বড় রাজনীতিবিদ থেকে আরম্ভ করে ছোট ছোট রাজনীতিবিদরা দল পরিবর্তন করছেন এবং যে দলে থাকেন সেই দলে থাকার সময় যেগুলো কথা বলেন, অন্য দলে যখন যান তখন সেই দলের পক্ষে বলেন, সেই দলকে সাপোর্ট করেন। এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। কারণ আমি বলবো যে কমলাক্ষ দে পুরকাইস্থ যখন কংগ্রেসে ছিলেন তখন কি ধরনের কথা বলেছেন এটা এটা মানে দেখেছি, নিজে শুনিয়েছি অনেক। আমার কথাও আপনারা দেখবেন যে অনেক সময় যখন আমি কংগ্রেসকে মানে বরাকবেলির নেতৃত্বের মধ্যে অন্তত 2-1 জনের মধ্যে তো আমিও ছিলাম একজন, প্রথম সারিতে ছিলাম, তখন আমরা যেভাবে আমরা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা মানে কাজ করে গেছি। কাজ করতে গিয়ে অনেক সময় অনেক কথা পরিস্থিতি দিয়ে আমরা বলতে হয়েছে, পরিস্থিতির মোকাবিলায়। আর আজকেও পরিস্থিতির মোকাবিলায় আমার সমাজের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, জাতির কথা চিন্তা করে, ডেভেলপমেন্টের কথা চিন্তা করে আজকে এজিপিকে সাপোর্ট করেছি। আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, আমি ব্যক্তিগত রাজনীতিতে আমি আমার আসাম সরকারকে পরিবর্তন করতে পারবো না। আমি অন্তত ভারতবর্ষের রাজনীতিতে যে আমি একটা কিছু করতে পারবো সেটাও সেই ক্যাপাসিটি আমারও নেই। কিন্তু প্রত্যেকটার কথা বিবেচনা করে, সমাজের কথা চিন্তা করে আমরা দেখেছি যে বর্তমান আসামের রাজনীতিতে যদি মুখ্যমন্ত্রীর সাথে থেকে যদি রাজনীতি করি তাহলে অন্তত মানুষেরও সাহায্য করতে পারবো, সমাজেরও সাহায্য। আজকে আমি বলবো আমার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এরিয়াতে যদি আমি বিধায়ক না থাকতাম, আমার এই সমষ্টিতে অনেক উচ্ছেদ হতো এবং আমাকে বলাও হয়েছিল যে আমার এখানে কিছু জায়গা আছে, সরকারি জমি আছে, সেখানে কিছু মানুষ বসানোর জন্য এবং এদেরকে উচ্ছেদ করার জন্য। যেভাবেই হোক আমি এটা তো রক্ষা করতে পেরেছি এখন পর্যন্ত। দক্ষিণ করিমগঞ্জে উচ্ছেদের পরিকল্পনা ছিল সরকারের। যেভাবেই হোক আজকে যদি আমি সরকারকে যদি সাপোর্ট না করতাম তাহলে এটা আমার পক্ষে আটকানো সম্ভব হতো না। কোন কোন জায়গায় উচ্ছেদের আমি আর বলবো না, এটা কোন কোন জায়গার কথাও বলবো না। তো সুতরাং তো আমি নিশ্চয়ই থাকাতে তো এই মানুষদেরকে আমি সাহায্য করতে পেরেছি। তো এই ধরনের আমি যদি অন্তত সরকারের সাথে থাকি, বিভিন্ন সময়ে সরকারের অন্তত আমার প্রতি একটা যদি দৃষ্টি ভালো থাকে, নিশ্চয়ই
আমি মানুষকে অনেক সাহায্য করতে পারবো। আর যদি আমি এগেনস্টে থাকি তাহলে আমি এই মানুষদেরকে সহায়তা করতে পারবো না। প্রত্যেকটা কথা বিবেচনা করে আমি সরকারকে সাপোর্ট করেছি। কমলাক্ষ দেবপুরকাইস্তের যে বিরুদ্ধে যে সিএম ভিজিলেন্স হয়েছিল সেটা পূর্ব পরিকল্পিত নিনা বিজেপিতে নেওয়ার জন্য করা হয়েছিল, কি বলবেন? সেটা আমি কিভাবে বলবো? রাজনৈতিক অভিজ্ঞতা থেকে কি বলবেন, যেহেতু আপনি দিশপুরের অভিজ্ঞ রাজনীতিবিদ একজন এই মুহূর্তে বলতে হবে, সে নিয়ে কিন্তু অনেক আলোচনা। দেখেন, কমলাক্ষ দেবপুরকাইস্তের বিরুদ্ধে সিএম ভিজিলেন্স অ্যান্টি কারাপশনের কেস চলছিল। সেদিন মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটা চলবে। এবং যেদিন কমলাক্ষ দেবপুরকাইস্ত বিজেপি সরকারকে সাপোর্ট করেছেন, মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করেছেন, তার পরদিনও তো ওনার মিসেসকে হিয়ারিং করা হয়েছে। ওনার মিসেস স্টেটমেন্ট দিচ্ছিলেন, ওনাকে ডেকে গুয়াহাটিতে নেওয়া হয়েছিল। উনি অ্যান্টি কারাপশন এবং ভিজিলেন্স, সিএম ভিজিলেন্স সেলে তিনি ছিলেন। তো কেস তো চলবেই, কেস চলবে। আমি যখন কংগ্রেস সরকারে ছিলাম তখন তো আমার এগেনস্টে সিএম ভিজিলেন্স হয়েছে। তখন আমি সরকারে আমার এগেনস্টে অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রীর সাথে ঝগড়া লাগার কারণে আপনার, তখন তরুণ গগৈ সাহেবের সাথে আমার ঝগড়া ছিল, যে ঝগড়া লাগার জন্য আপনার উপরে সিএম ভিজিলেন্স এসেছে। তো সেই সময়ও তো সিএম ভিজিলেন্স ছিল, আর সেই ভিজিলেন্সটা তো এখন পর্যন্ত আছে। তো আমি বলবো এটা কেস তার কেসের পথেই চলবে, আর সরকারের পথেই চলবে। এটা ভিজিলেন্সের ইনকোয়ারি থেকে যদি কমলাক্ষ দোষী সাব্যস্ত হন তাহলে কমলাক্ষ পুরকাইস্তের জেল হবে। আর যদি দোষী সাব্যস্ত না হন তাহলে উনি মুক্তি পাবেন। বিরোধীদের এই জায়গায় অভিযোগ কিন্তু এটা পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক অভিযোগ। এটা আমি বলবো না যে এটা রাজনৈতিক অভিসন্ধি, কারণ যদি উনি কেস তো যে কোনো জনের বিরুদ্ধে হতে পারে। আমার উপরও তো অনেকটা কেস হয়েছে এবং সেই কেসের পথেই চলছে। সেখানে যে সরকারের হস্তক্ষেপ থাকবে বলে আমার মনে হয় না। কারণ যদি কমলাক্ষ দেবপুরকাইস্ত যদি তিনি নির্দোষ হন, অন্তত সেটা কোর্টে যাবে এবং তিনি দোষমুক্ত হবেন। ওনার যে কোনো জনের উপর তো কেস তো হতে পারে, শেষ পর্যন্ত কোর্ট সেটা বিবেচনা করে তাকে যদি দেখা যায় দোষী সাব্যস্ত না হন তাহলে ওনাকে মানে ছেড়ে দেওয়া হয়। আর যদি দোষী সাব্যস্ত হন তাহলে ওনার বিরুদ্ধে অনেক বিজেপির নেতৃস্থানীয় মানুষ আছেন যারা এখন পর্যন্ত জেলে আছেন, বিধায়কও জেলে আছেন। তো আমি কিভাবে বলবো যে উনাকে কেস দিয়ে উনাকে ফাঁসিয়ে নেওয়া হয়েছে? সেটা কেসের প্রতিই চলবে। কমলাক্ষ দেবপুরকাইস্ত বলেছেন যে আমি সরকারের ডেভেলপমেন্টের অংশীদার হওয়ার জন্য আমি সাপোর্ট করেছি। অবশ্যই। ভূপেন বড়া যে সময় আপনাকে নিলম্বিত করা হয়েছিল কংগ্রেস থেকে, সেই সময় ভূপেন বড়া বলেছিলেন যে কংগ্রেসে আরো গাদ্দার বিধায়করা রয়েছেন। তারপর কিন্তু কোনো বিধায়কের উপর কারবাই করা হয়নি, কোনো বিধায়ককে বহিষ্কৃত করা হয়নি, শোকজ পর্যন্ত করা হয়নি। আজকের দিনে বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত, বসন্ত দাস, শশীকান্ত দাস সহ আপনাকে ছেড়ে দিলে বাকি তিনজন কিন্তু বিজেপিকে এই মুহূর্তে সমর্থন করে নিয়েছেন। এখন তো বোঝা যাচ্ছে কমলাক্ষ দেবপুরকাইস্ত, বসন্ত দাস এবং শশীকান্ত দাস গাদ্দার ছিলেন। দেখেন, আমি এবং শশীকান্ত আমরা আগেই সাপোর্ট করেছি। কমলাক্ষ দেবপুরকাইস্ত এবং বসন্ত দাস হয়তো রিসেন্ট সাপোর্ট করেছেন। যেদিন ভূপেন বড়া বলেছেন এদিন তার আগেই আমরা সাসপেনশনে ছিলাম। ভূপেন বড়া তো তার পরে বলেছেন রাষ্ট্রপতি, আমরা তার আগেই আমাদেরকে সাসপেন্ড করার পরে বলেছেন যে কংগ্রেসে অনেক গাদ্দাররা রয়ে গেছেন। সেটা হয়তো ওনার মানসিকতার জন্য তিনি করেছেন। কিন্তু একটা কথা আমি বলবো যে কংগ্রেস ওনার দলের হয়তো বলতে পারেন, কিন্তু ওনারা যেভাবে রাজনীতি করছেন কংগ্রেস দলকে টিকিয়ে রাখা ওনাদের পক্ষে কঠিন হবে। আজকে একজন মন্ত্রী করিমগঞ্জের সফরে আসলেন, যদি ওনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া যে মন্ত্রীর কোনো মিটিংয়ে যেতে পারবেন না, এটা তো গভর্নমেন্ট প্রোগ্রাম। যদি বিধায়ক যদি মন্ত্রীর প্রোগ্রামে না যান তাহলে তিনি ডেভেলপমেন্ট সম্পর্কে কি বুঝবেন, একটা ডিপার্টমেন্ট সম্পর্কে কি বুঝবেন? সরকারের প্রত্যেকটা কাজে বিধায়কদের যাওয়া দরকার, বোঝা দরকার, থাকার দরকার। এখন বললেন না তুমি সরকারের মন্ত্রীদের কাছে তুমি যাবে না, তুমি ওনাদের কোনো কার্যসূচিতে তুমি অংশগ্রহণ করতে পারবে না, তাহলে ভোট তো দিয়েছেন উন্নয়নের জন্য। দক্ষিণ করিমগঞ্জে আজকে আমি ভোট পেয়েছি, আমার দক্ষিণ করিমগঞ্জের মানুষ আমাকে উন্নয়নের জন্য ভোট দিয়েছেন।
আর আমি যদি উন্নয়ন করতে গিয়ে যদি আমার দল আমাকে বাধা দেয় যে না আপনি মন্ত্রীর প্রোগ্রামে যেতে পারবেন না, আপনি মন্ত্রীর অফিসে যেতে পারবেন না, আপনি মন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন না, আর গেলেই যদি সন্দেহ করা হয়, তাহলে এই বিধায়ক তার সমষ্টির কিভাবে কাজ করবে? আমি প্রায় জেজেম থেকে আরম্ভ করে আমার রাস্তাঘাট বিভিন্ন উন্নয়ন সবটা মিলিয়ে আমি যেটুকু কাজ করেছি, আমি মন্ত্রী থাকা অবস্থায় এত কাজ করতে পারিনি। আমি আজকে কতটা রাস্তা আমি বানিয়েছি, আজকে কতটা জেজেম ওয়াটার সাপ্লাই স্কিম আমি দিয়েছি, আমার মনে হয় যে করিমগঞ্জের জেলা সমস্ত বরাকবিলির যত বিধায়করা দিয়েছেন আমার মনে হয় সবচেয়ে বেশি আমি দিয়েছি। আমি যে রাস্তাঘাট পেয়েছি, আমি বিধায়ক যখন প্রথম নির্বাচিত হয়েছি তখনই 40 জনকে বিধায়ককে দেওয়া হয়েছিল। আমি বিজেপির 39 জন 10 কোটি টাকা পেয়েছেন, আমি একজন ছিলাম কংগ্রেসের বিধায়ক, আমি 10 কোটি টাকা পেয়েছি। তারপরে এইবার আমাকে আলাদা 10 কোটি টাকা দেওয়া হয়েছে, সেটা আসামের কোনো বিধায়ককে দেওয়া হয়নি। তো এই যেটা মুখ্যমন্ত্রীর সাথে একটা সুসম্পর্ক, সরকারের সাথে সুসম্পর্ক রেখে চলতে পারার জন্য আজকে এই যে সুবিধা আমি পেয়েছি, তা আজকে যদি আমার দল আমাকে বাধা দেয় যে তুমি মন্ত্রীর প্রোগ্রামে যেতে পারবে না, তুমি মন্ত্রীর অফিসে যেতে পারবে না, গেলেই যদি সন্দেহ করা হয়, এই দল কোনো দলীয় লিডাররা টিকিয়ে রাখতে পারবে না। সুতরাং এই অবস্থা কংগ্রেস চলছে। কংগ্রেসের চিন্তাধারা ঠিক নয়, ওনাদের চিন্তাধারাটা অন্তত ব্রড মাইন্ডেড থাকা দরকার। উনি বলছেন, উনার চোখে দেখছেন উনি গাদ্দার, কিন্তু উনাকে যদি প্রশ্ন করি যে উনি 3-4 বার হারছেন, বুটের ময়দানে গিয়ে বুটে হেরে যান, পার্লামেন্টেও হেরেছেন, বিধানসভায়ও হেরেছেন, আজকে হয়তো উনির সভাপতি হতে পারেন। তো যদি উনার যদি কাজগুলো ভালো হতো তাহলে তো উনার সমষ্টিতে উনি হারতেন না। তো সুতরাং প্রথম দেখতে হবে যে আমি আমার সমষ্টির জনগণকে তো দেখতে হবে। আমি ওনাদের যদি কাজ করতে হয় তো আমি সরকারের সাথে মিলতে হবে। আমি সরকার যখন সরকার বাধা দেয়, আজকে যদি আপনি নদীতে আপনি বাঁধ দিলেন, জল আটকালেন, আপনি কত সময় আটকে রাখবেন? বাঁধ তো ভেঙে যাবে, জল বাড়ার সাথে সাথে আপনার বাঁধ ভেঙে যাবে। তো উনারা মানে স্রোতের উল্টো কাজ করতে চাইছেন, যার জন্য উনারা দল টিকে রাখতে পারবেন না। অবশ্যই যে এই মুহূর্তে আপনার যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, রাজনৈতিক, আপনি তো অতদিন দিশপুরে ছিলেন, বিধানসভা চলছে, একটা আলোচনা চলছে যে কংগ্রেসের বিধায়করা বিজেপিকে সমর্থন করবেন, আপনাদের পরে আর কতজন বিধায়ক বিজেপিকে সমর্থন করতে পারেন, ধারণা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ধারণা উঠে আসছে। সেটা মুখ্যমন্ত্রী বলেছেন আরো 5-6 জন যোগাযোগ রক্ষা করে চলছেন, আমি জানি না কয়জন কারা করছেন। তবে আমার চলা ফিরায় মনে হয় অনেক বিধায়করা, আমরা তো দেখি যে মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে কাজ করেন, মুখ্যমন্ত্রীর হয়ে কথাও বলেন, বিধানসভায় এক ধরনের কথা বলেন, আর মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অন্য ধরনের কথা বলেন, আবার বলেন যে আমরা মানে সময়ে থাকবো। তাহলে নিশ্চয়ই এইভাবে মুখ্যমন্ত্রী এই জন্যই বলতে পারেন যে কয়জন করতে পারেন, আমরা বলতে পারবো না। কংগ্রেস শূন্য বিধানসভা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? শূন্য হয়তো হবে না, কিন্তু আরো কমবে। আজকে সেক্রেট ভোট হোক, দেখবেন যে কংগ্রেসের যে কয়জন আছেন তার অর্ধেক থেকে বেশি অন্তত সেক্রেট ভোটে উল্টা ভোট দেবেন বিজেপির সাথে। বিজেপি মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করবে। হয়তো তারা দলীয়ভাবে সামনে কিছু করতে পারছেন না, কিন্তু ভিতরে ভিতরে ওনারা কংগ্রেস দলে নেই। এআইডিএফ এর নেতা হাফিজ রফিকুল ইসলাম বলেছেন যে কংগ্রেসের মুসলিম যারা রয়েছেন তারা ইউডিএফ এ যোগদান করুন আর হিন্দুরা বিজেপিতে যোগদান করুন। সে প্রসঙ্গে আপনার মতামত কি থাকবে? এটা তো ইউডিএফ এর বিধায়ক উনার কথা বলেছেন, উনি বলছেন যে যে কংগ্রেসের মুসলমানরা ইউডিএফ এ যোগ করুক আর বাকিরা বিজেপিতে যোগ করুক, সেটা তো নিজ নিজ আইডিওলজির কথা, চিন্তাধারার কথা। আজকে আমি চাইছি আমি ইউডিএফ এ যাব না, আমি এইচবিকে সাপোর্ট করব। এটা আমার চিন্তাধারায় আমি ভাবছি যে আমি কোনো মুসলিম দলে আমি যাব না, কোনো মানে যারা শুধু মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করে তাদের সাথে আমি যাব না, এটা আমার যেটা মনোভাব। তো সুতরাং আমি এইচবিকে সাপোর্ট করছি। আমি চাইছি যে আমি এই ভারতবর্ষের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব জনগোষ্ঠী নিয়েই তো ভারতবর্ষ, আর এই যে ধরনের সব জনগোষ্ঠীকে নিয়েই তো আসাম। সুতরাং আমরা যেহেতু সব দলীয় মানুষের, সব ধর্মীয় মানুষের কাজ করতে হবে, সেই হিসাবে আমি ভেবেছি আমার চিন্তাধারাতে আমি এইচবিকে সাপোর্ট করেছি। যার চিন্তাধারা যেটা, এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করছি এই মুহূর্তে যে এজিপিতে আপনি সাপোর্ট করবেন বলে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
এজিপি ছাড়া তো আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে, ইউডিএফ রয়েছে, বিজেপি রয়েছে। আপনি বিজেপির মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন, কিন্তু বিজেপি এবং ইউডিএফ না, এজিপিতে কি রয়েছে যেন সেই এজিপিতে আপনি যেতে চাইছেন? এই এজিপি কিন্তু আলিকুলি বাঙালি বলে একটা সেই সময় একটা স্লোগান ছিল, বাঙালি বিদ্বেষী এজিপির কথা কথা কিন্তু উঠে আসে। সে জায়গায় এজিপিতে কি রয়েছে আপনি এজিপিতে যাওয়ার চেষ্টা করছেন? আমি আগেই বলেছি যে সময়ে রাজনীতির প্রেক্ষাপট বদলে যায়। যখন আসাম আন্দোলন হয়েছে, আসাম আন্দোলনের সময় দেখা গেছে যে এজিপি দল যারা সমস্ত বাঙালিদের বিরুদ্ধে আন্দোলন করেছে, অ্যাকচুয়ালি সমস্ত বাঙালিদের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল না, তাদের আন্দোলন ছিল বাংলাদেশের বিরুদ্ধে। আমাদের ধারণা ছিল যে এজিপি হিন্দু এবং মুসলমান বাঙালির বিরুদ্ধে তাদের আন্দোলন, এবং তাদের বিহারীদের বিরুদ্ধে আন্দোলন, এই ধরনের একটা চিন্তাধারা ছিল। কিন্তু প্র্যাকটিক্যালি আমি এখন দেখতে পেরেছি আমাদের চিন্তাধারায় আর এজিপি দলের চিন্তাধারার মধ্যে যথেষ্ট ডিফারেন্স রয়েছে। তারা চাইছে যে যারা বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে যারা বসবাস করে আমাদের মানে ডেভেলপমেন্ট সব নষ্ট করে দিচ্ছে, বা মানুষ যদি আজকে একটা ফ্যামিলিতে হয়তো আপনার ইনকাম আছে, আপনি মান্থলি ইনকাম করছেন 10,000 টাকা, আপনার এই ফ্যামিলিতে যদি 3 জন মানুষ থাকেন চলে যাবে। আর আপনার যদি 10,000 টাকা ইনকাম থাকে আর আপনার ফ্যামিলিতে যদি মানুষ 10 জন থাকেন, তাহলে তো আপনার ফ্যামিলি চলবে না, টানাটানি হয়ে যাবে। তো সেই সময় ওনারা চাইছেন যে বাংলাদেশ থেকে এসে আমাদের যাতে বোঝা কেউ না থাকে, এদেরকে সরিয়ে দিলে অন্তত আমাদের পপুলেশনটা আমাদের কন্ট্রোল থাকবে এবং আমাদের ডেভেলপমেন্ট আমরা করতে পারবো। সেই চিন্তাধারা নিয়ে, জাতীয় চিন্তাধারা নিয়ে তারা রাজনীতি করেছেন। আর আমাদের চিন্তাধারা সেটা বুঝতে ভুল ছিল, আমরা ভেবেছিলাম সেটা বাঙালির বিরুদ্ধে সেটা আন্দোলন। আজকে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে ওনারা এখনো আছেন, যে বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলনে এখনো তারা একমত আছেন, তারা বাঙালির বিরুদ্ধে নন। সেই সময় বাঙালি হিন্দু যারা ছিল তারা বলেছে যে এজিপি বাঙালি বিদ্বেষী। আমরা মুসলমান যারা ছিলাম আমরা বলেছি, আমরা বাঙালি যারা বাংলাতে যারা কথা বলি আমরা বলেছি যে এজিপি বাঙালি বিরোধী। প্র্যাকটিক্যালি তারা মানে বাংলাদেশি বিরোধী, বাঙালির বিরোধী নন। যেহেতু ইউডিএফ কেন ইউডিএফ আমি এই জন্য সাপোর্ট করছি না, কারণ ইউডিএফ এর মানে সমস্ত দলে দেখবেন আপনি প্রায় 90% মুসলিম মানুষ, দলের সভাপতি থেকে আরম্ভ করে সবাই মুসলিম মানুষ। আমি আমার চিন্তাধারায়, যেহেতু আমি সেকুলার রাজনীতি করি, হয়তো অনেকে ভাববে হয়তো ইউডিএফও সেকুলার, মানে তারা সেকুলার রাজনীতি করছেন, কিন্তু অনেকের চোখে যে এরা তো মুসলমানের দল। এই কথার জন্য আমি আমার মনের দিক দিয়ে, যেহেতু শুরু থেকে আমরা মানে একটা সেকুলার রাজনীতি করে আসছি, সেই জন্য আমি আমার বিবেচনায় আমি দেখেছি যে আমি এর চেয়ে অন্তত জাতীয়তাবাদী দল যারা জাতির জন্য চিন্তা করে, অসমের জন্য চিন্তা করে, তাদেরকে সাপোর্ট করা উচিত। এবং এখানে ইউডিএফ অসমের জন্য চিন্তা করে, কিন্তু মানুষের চোখে, অন্যান্য ধর্মীয় মানুষের চোখে এরা বিশেষ একটা সম্প্রদায় নিয়ে রাজনীতি করে। সেই জন্য আমি দেখলাম যে এখনো বুঝতে অনেক দিন লাগবে। হয়তো ইউডিএফ আমি বলবো না যে এরা কোনো কমিউনাল পার্টি, আমি সেটা বিশ্বাস করি না। ইউডিএফও কমিউনাল পার্টি নয়, এরাও মানে সেকুলার পার্টি, এবং এরা হিন্দু মুসলমান সকলের কথাই বলে। কিন্তু প্র্যাকটিক্যালি অন্যান্য সম্প্রদায়ের মানুষগুলো ভাবে যেটা মুসলমানের পরিস্থিতিতে ভাবে এটা বোধহয় শুধু মুসলিমের দল। তো সেই কথা বিবেচনা করে আমি এজিপিকে সাপোর্ট করেছি যে ঠিক আছে এরা সেকুলার, কিন্তু এরাও তো সেকুলার, আর এরাও তো সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। এজিপির সেকুলারিজমটা মানে প্রকাশ পেয়েছে, আর সেই প্রকাশের ফায়দা আপনি নিতে চাইছেন। হ্যাঁ, এই প্রকাশের সাথে সাথে আমি মানে এটাতেও মানে যেতে চাইছি। সুযোগ সন্ধানী না, এটা হলো যে প্র্যাকটিক্যাল। হয়তো বরাকের মানুষ শহীদুল আলম চৌধুরী এজিপিতে ছিলেন, তিনি তো এজিপির মন্ত্রীও ছিলেন, বরিষ্ঠ মন্ত্রী ছিলেন, তো সেটা তো সুযোগ সন্ধানের কথা আসে না। তিনিও তো একজন মুসলমান মানুষ। তো এজিপি মানে করেছেন বলে উনি তো অচ্ছুত ছিলেন না, উনি বারবার নির্বাচিত হয়েছেন। এজিপির নেতৃত্বের সাথে কি আপনার কোনো বৈঠক হয়েছে? আমার আলোচনা হয়েছে এজিপির নেতৃত্বের সাথে, আলোচনা করে আমি সাপোর্ট করেছি। এবং এজিপির নেতৃত্ব যারা আছেন তাদেরকেও তো আমি ব্যক্তিগতভাবে চিনি, এরাও তো কোনো সময় কমিউনাল কোনো রাজনীতি করেন না।
সেই কথা চিন্তা করেই তো আমি এজিপিকে সাপোর্ট করেছি। কিন্তু এজিপির সহযোগে বিজেপি সরকার চলছে, এই মুহূর্তে জোট সরকার চলছে, এজিপি বিজেপি বিটিডির কয়েকটা রাজনৈতিক সংগঠন নিয়ে চলছে। কিন্তু এই মুহূর্তে আপনার একটা ফেসবুকে আগেও আমি একটা টক শো প্রশ্ন করেছিলাম, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি একজন আলিমের দোহাই দিয়ে বলেছিলেন যে যারা বিজেপিকে সাহায্য করবে তাদের ইমান থাকবে না। সেই প্রসঙ্গটা কিন্তু তখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমিও বলেছি, কারণ আজকে পরিস্থিতি চেঞ্জ হয়েছে। ভারতবর্ষের রাজনীতি এবং আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কমিউনাল নয়, আমি কমিউনাল কোনো রাজনীতি করি না এবং আমি সেটা করব না, তিনি বারবার বলছেন। এবং সেই কথার উপরে, উনার কথার উপরে বিশ্বাস করে আমি উনাকে সাপোর্ট করে উনার সরকারকে সাপোর্ট করছি। কারণ এই মুখ্যমন্ত্রীর সাথে তো আমি ছিলাম, আমি যখন কংগ্রেসে ছিলাম সেই সময় দাদা ব্রিগেড নয়, আমরা ৩-৪ জন মানুষ অন্তত সবসময় এই মুখ্যমন্ত্রীর সাথে এমনও অনেক রাত্র, অনেক দিন, অনেক রাত্র, অনেক সময় মুখ্যমন্ত্রী ড্রাইভ করেছেন গাড়িতে, আমি উনার পাশে ছিলাম, কোনো সিকিউরিটি ছিল না, আমি কয়েকদিন উনার সাথে ছিলাম। ওনাকে ব্যক্তিগতভাবে আমি জানি এবং আমি এটাও জানি যে উনি কোনো কমিউনাল কাজ করেননি। পরিস্থিতিতে হয়তো অনেক কথা বলছেন, কিন্তু আমি তো একদম কাছের থেকে উনাকে চিনি, যার জন্য ওনাকে আমি সাপোর্ট করি। মানে মুখ্যমন্ত্রীর যেদিন মুখ্যমন্ত্রী উনি ছিলেন না, আমি বলছি যে আমার পাশে ছিলেন, আমার ট্রিটমেন্টের সাথে ছিলেন, আমাকে এয়ার অ্যাম্বুলেন্স রেডি করেছেন, আমার বাড়ির থেকে 1 টাকা নিতে দেননি। আমার এখানে আমার বন্ধু বান্ধবরা যখন বলছে যে এয়ার অ্যাম্বুলেন্সের আমরা পয়সা করে দেবো, তিনি বলছেন কি আমি নাই নাকি যে তোমরা পয়সা রেডি করবে, কেউ কোনো পয়সা দিতে হবে না, আমি দেবো। তখন তো মুখ্যমন্ত্রী পাওয়ারে ছিলেন না। এটা মানবিকতা উনার কাছে আছে। এই যেটা উনার যে ব্রড যেটা মাইন্ড, সেটাকেই আমি সাপোর্ট করি। অবশ্যই অনুষ্ঠান শেষ করে নিব, তার আগে 2-1টা প্রশ্ন রয়ে গিয়েছে। যেহেতু বরাক উপত্যকা এই মুহূর্তে কংগ্রেসে আপনিও নেই, একজন বরিষ্ঠ কণ্ঠ ছিলেন কমলাক্ষ দেবপ্রকাশ, বিগত দিনে দেখেছি কমলাক্ষ দেবপ্রকাশ নেই, কি বরাক শূন্য কি হয়ে যাবে? এখানে খলিলুদ্দিন মজুমদারও কিন্তু ইউডিএফে সমর্থনের কথা, কিন্তু যোগদানের কথা কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। কি বলেন, বরাক কংগ্রেস বরাক শূন্য কি হয়ে যাবে? বরাকের শুধু বরাক নয়, সমগ্র আসামে কংগ্রেসের বেকুয়াম তৈরি হবে, কংগ্রেসের মহাবিপর্যয় হতে পারে, দেখবেন সমগ্র আসামেই। কারণ এই মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন এবং সকলের সাথে সাহায্য সহযোগিতা করছেন, উনি উনার কাজ সাহায্য সহযোগিতা মানুষদেরকে, বিধায়কদেরকে আকৃষ্ট করছে এবং তারা দেখছেন যে আমি বিরোধিতা করে আমার লাভ নেই। আমি যে ভদ্রলোক আমাকে প্রত্যেকটা পদে আমাকে সাহায্য করছে, আমাকে ডেভেলপমেন্টে সাহায্য করছে, তো উনার সাথে আমি থাকি। উনারা আসবেন আস্তে আস্তে, উনারা যত কাছে আসবেন তত বিজেপি মানে কংগ্রেসের নেতৃত্বকে এত চিনি। এই যে এখনো মানে উনারা পাওয়ার নেই। এই কয়েকদিন আগে যখন 4টা স্টেটে নির্বাচন হলো, তার আগে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল যে বোধহয় সমগ্র ভারতবর্ষে কংগ্রেস আসবে। সেই সময় যে কংগ্রেস, বিশেষ করে রকিবুল হোসেন, উনার যে দাম্ভিকতা, বোঝা গেছে যে সরকার বোধহয় এসে গেছে। আমরা উনাকে তো মন্ত্রী হিসাবে দেখেছি, উনি মুখ্যমন্ত্রীর কিনারে ছিলেন, তরুণ গগৈ সাহেবের কিনারে ছিলেন। এমন অবস্থা হয়েছিল বিধায়কদেরকে দেখা করতেন না, পাবলিক তো দূরের কথা, এবং খারাপ কথা বলতেন, খারাপ মানে উনার মুখে নানান ধরনের বাজে বাজে কথা আসতো। এই যে ব্যক্তিত্ব যারা এখন কংগ্রেসের নেতৃত্বে আছেন, এরা যদি একটু ক্ষমতা পান তাহলে উনাদের অবস্থা কি হবে? আজকে মুখ্যমন্ত্রীর যে পাওয়ার, যে ক্ষমতা, উনি এত পাওয়ার থাকার পরেও তো মানুষের মানে খারাপ ব্যবহার করেন না, বিধায়কদের সাথে খারাপ ব্যবহার করেন না, যে কাজে যায় তাকে সাহায্য করেন, বিধায়ক হিসাবে মর্যাদা দেন। কিন্তু এই যে উনাদের যেটা চিন্তাধারা, আর আজকে রকিবুল হোসেন মতো মানুষের চিন্তাধারা আর মুখ্যমন্ত্রীর চিন্তাধারার মধ্যে রাত দিন ডিফারেন্স। সামান্য ক্ষমতা আসার পরে উনাদের পায়ের নিচে মাটি থাকে মানে লাগে না, অহংকার, এত অহংকার বাড়ে, এই অহংকারী মানুষরা কোনো সময় ক্ষমতায় আসতে পারবে না। এক মহা বিপর্যয়, হ্যাঁ নিশ্চয়ই একটা মহা বিপর্যয় হবে। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস, তার মধ্যে দলের ভিতরে রাজনীতি, তোমার পাট করে দলকে পাট করে রাখার চেষ্টা চলে, তো এইভাবে কিভাবে হবে? এটা তো হবে না।
তো আগামী লোকসভা কটি কংগ্রেস জিততে পারে, কটি সিট? 14টা সিটের মধ্যে আমার তো মনে হয় কংগ্রেস একটাও পাবে না, একটিও সিট পাবে না, একটিও সিট পাবে না, ধূলিসাৎ হয়ে যাবে। ধূলিসাৎ হয়ে যাবে। কারণ কংগ্রেসের মানে একমাত্র একটা সিট হয়তো আপনার গৌরব গগৈর সিটটা নিয়ে একটু ফাইট হতে পারে। কলিয়াবর নয়, যদি নগাঁও খেলেন, কলিয়াবর হতে পারবেন না, নগাঁও খেলেন একটু ফাইট হতে পারে, কিন্তু 50-50 চান্স থাকতে পারে, আর দ্বিতীয় কোনোটাও উদয় পাবেন না। তা আপনি আগামী লোকসভা নির্বাচনে কোন দলের প্রচার করবেন? যেহেতু আপনি এজিপি কে সাপোর্ট করার কথা বলেছেন, কিন্তু তো আপনার বিধায়ক পদের জন্য কিন্তু প্রকাশ্য হয়তো সময় আসুক, সময়ে আপনারা এমনিও দেখবেন। না, সময় তো এসে গেছে, সময় তো এখনো আসেনি। গতকাল মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে কোনো মুহূর্তে মানে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন। আপনারা তো দেখবেন রাজনীতি কোন সময় কি হয়, নিশ্চয়ই আপনারা দেখবেন। আমি যখন জন্য কি বিজেপি কে সাপোর্ট করবেন মুখ্যমন্ত্রীর জন্য? এই জন্যই তো বলছি যে আপনারা তো নিশ্চয়ই দেখবেন যে কি হবে। এখন আমি আর কিভাবে বলবো, কারণ নানান কথা আছে, অ্যান্টি ডিফেকশন আইন আছে, নানান কথা আছে, সুতরাং সময় সেটা দেখবেন। না বলেই কাজ করবো এরকম কিছু অবশ্যই। আপনারা ইতিমধ্যে শুনলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ বর্তমানের আসামের রাজনীতি নিয়ে কি বললেন, যেহেতু তিনি আগামী দিনে এজিপিতে যোগদানের কথা তিনি ইতিমধ্যে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, এবং কি কারণে এজিপিতে যোগদান করবেন, ইউডিএফ কে কেন না এবং বিজেপিকেও কেন না, সে বিষয়ে বিস্তারিত তিনি এই মুহূর্তে বলছেন। এই মুহূর্তে আজকের অনুষ্ঠান এখানে শেষ করে নিচ্ছি। ধন্যবাদ।